আচ্ছা, আজকে আমরা আমাদেরই বিশেষ সভ্য শ্রী প্রিয়াল ব্যানার্জির বাড়িতে এসেছি। প্রিয়াল ব্যানার্জির বাবা বিখ্যাত মানুষ স্বর্গত পুলক বন্দ্যোপাধ্যায়। ওনার সম্বন্ধে কিছু কথাবার্তা শুনবো আমরা মাসিমার কাছে। মাসিমা মানে ওনার সহধর্মিণী কেকা বন্দ্যোপাধ্যায় এবং পিয়াল বাবুর স্ত্রী আছেন। আপনার নামটা কি? রানু ম্যাডামের কাছে এসেছি নানা রকম কথাবার্তা শুনবো বলে। তো মাসিমা, আপনি একটু বলুন, প্রথম যখন এলেন, না না ওনাকেও জিজ্ঞেস করবো, আপনি যখন প্রথম ওই বিখ্যাত আপনাদের সালকিয়া হাউসে এলেন, হ্যাঁ, ওই শ্রীরাম লাইন রোডের বিখ্যাত সালকিয়া হাউস, তখনকার গল্প একটু বলুন। এটা তো উনি জানবেন না। তখন আমাদের বাড়িতে অনেক ফাংশন হতো। বাড়িতে সব যাত্রা, থিয়েটারে সমস্ত ফাংশন হতো, বড় বড় আর্টিস্টরা আসতেন, গান শুনতেন, সব গান বাজনা হতো, অনেক সব লোকজন আসতেন। না, তখন তো আপনার শ্বশুর মশাই এনেছে, হ্যাঁ, এই নিয়ে তো আর এক বিখ্যাত শিল্পী। হ্যাঁ, কিরম ভাবে কিরম দেখলেন এসে সেটা একটু বলুন। তখন আমি যখন দেখেছি তখন উনি আর এসব কিছু করতেন না। শুনেছেন তো? হ্যাঁ, উনি আগে সব সিনেমা সব করেছেন বটে, তবে আমার বিয়ের পর আমি আর দেখিনি। আগে সব ছবি আঁকতেন। হ্যাঁ, ছবি আঁকতেন। ছবি আঁকতে দেখেছি। হ্যাঁ, ছবি তখন দেখেছি। আমি তখন কমে গেছে অনেকটা ঠিকই, কিন্তু তাহলেও দেখেছি। মাটি দিয়ে কাজ করতেন, মাটির কাজ করতেন। হ্যাঁ, আমার না এইসব ছবি আঁকা, মূর্তি করতেন। হ্যাঁ, মূর্তিও করতেন, ছবিও আঁকতেন। ছবি আঁকাও আমি দেখেছি, কমে গেছে তখন। তারপরে সেই আপনি তো এসেছেন পুরো তখনও জমিদার বাড়ির সমস্ত আদব কায়দা তখন একটু অন্যরকম ছিল। সাংঘাতিক একটা বাড়ি, হ্যাঁ, যার প্রত্যেকটা মানে টালি হ্যাঁ, সে কি সুন্দর সুন্দর আঁকা ছিল। তো সেরকম বাড়িতে এসে আপনার কিরম লাগলো? প্রথম এলেন 53 সালে আপনার বিয়ে হয়েছে, তো সে কিরকম লাগলো একটু বলুন। তখন একটু পরিবেশটা অন্যরকম ছিল, বুঝলেন? ঠিক এখনকার ধরনের মতো নয়। তখন এই আগেকার জমিদার বাড়ির সব যেরকম ছিল, একটু সেই রকম ধরনের। পালকি চেপেছেন? না, পালকিটা ওখানে চাপিনি, আমার বাপের বাড়িতে চেপেছি। আমার বাপের বাড়িরও তো জমিদার ছিল। আমার ছিল খুলনা জেলায় বাপের বাড়ি। তারপর ওখানে আমাদের সব ছিল। পালকিটা এখানে চাপিনি, বাপের বাড়িতে চেপেছি। তখন তো পুলকবাবু রীতিমতো গান লেখা। হ্যাঁ, গান লিখতে। হ্যাঁ, তবে সব বাড়িতে তো এই জিনিসগুলো সবসময় হতো না, গান লেখার ব্যাপারটা। কারণ ধরুন, একজন লিখবেন, একজন সুর দেবেন, একজন গাইবেন, সব ইনস্ট্রুমেন্ট চাই। বাড়িতে তো সেগুলো সব জিনিসগুলো ছিল না। তবু মানে গভীর রাত্রিরে বা ভোরবেলা হ্যাঁ, হ্যাঁ, সে গান গাইতেন, গান লিখতেন। হ্যাঁ, আপনি এরকম ঘটনা নিশ্চয়ই অনেক জানেন, যে ঘটনা থেকে উনি মানে উৎসাহ নিয়ে। ওই যেমন একদিন হঠাৎ বাড়িতে এসে অনেক রাত্রি শুরু ছেড়ে অনেক রাত্রে ফিরে এসেছেন। এসে তখন স্ত্রী ছবির গান লেখা হচ্ছে, জানেন। উনি বললেন যে হঠাৎ আমি বাড়িতে ঢুকে আমার ঠাকুরদানের সামনে এসে হঠাৎ কিরকম আমার লাইনটা মাথায় এসে গেল, খিড়কি থেকে সিঙ্গল দিকে। তো আমি আমার হচ্ছে কি, যেই একটা আমার গানের কথা মনে আসছে, তখন আমি সঙ্গে সঙ্গে ও এসে সেই লাইনটা লিখে ফেলছি। এসে আমি যেই আমি খিড়কি থেকে সিঙ্গল লিখে ফেললাম, এইরকম সব। তারপর হঠাৎ কোনো একটা গানের লাইন মনে এসে যাচ্ছে, ফট করে একটা কিছু কাগজে হয়তো তো কাগজ কলমে ফট করে একটা লাইন লিখে রেখে দিলেন, বাড়িতে যে ভুলে যাবো। তারপর পরের হয়তো দ্বিতীয় লাইনটা লিখলো, পরের লাইনগুলো আবার এসে আবার এইরকম ছিল। তো সাধারণত আমরা যা শুনি বা জানি, মানে শিল্পী মানুষ আর সংসারী মানুষ, এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে সবসময়। হ্যাঁ, সংসারে খুব একটা থাকতে পারতেন না, মানে সেই ব্যাপারটা আপনাদের সারাদিন তো অবশ্য দূরত্বটা তো ছিল, কাজের জায়গাটা, থাকার জায়গাটা, দূরত্বটাও তো ছিল। রোজ ধরুন সেই সালকে হাওড়া থেকে কোথায় বালিগঞ্জ, টালিগঞ্জ, ভগবানপুর, রোজই আসা যাওয়াটা তো রোজই করতে হয়েছে। সেই সময়টা তো গেছে। হ্যাঁ, তারপরে ভবানীপুরে ওইখানে আমার ওরা যাত্রিত বোনের বাড়িতে, ওইখানে ওরা ক্লাব করেছিলেন। ওইখানে উত্তম কুমার আসতেন, সব ওদের মরশুমি ক্লাব ছিল, ওইখানে ওদের ব্যাডমিন্টন খেলতেন সন্ধ্যাবেলা। তারপরে ওখানেও ফাংশন টাংশন হয়েছে, অনেক বড় বড় আর্টিস্ট সব এসেছেন। বড় গেলেও অনেক খা থেকে সব এসেছে। আশুতোষ মুখার্জি রোডে যাত্রিত বোনের বাড়ি। মান্নাদেরও তো আপনাদের বাড়ি গেছে? হ্যাঁ, হ্যাঁ, মান্নাদে অনেক বাড়ি গেছে, গানও করেছে। হ্যাঁ, তো মান্নাদের তো গান আপনার নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ, কি শুনেছেন?
সেইটা মানে যখন ওনাকে প্রথম দেখলেন বা করলেন? হ্যাঁ, সে ওখানে দেখেছি। তারপর আমাদের ওখানে হাওড়াতে ওখানে ফাংশন টাংশন হতো, ফাংশনে গান শুনেছি। তখন তো একটুখানি সন্ধ্যেবেলার ফাংশন না, এখন সারা রাত ধরে ফাংশন হচ্ছে। ধরুন সেই 6টায়, 5:30, 6টায় আরম্ভ হলো, আর সারা রাত ফাংশন হচ্ছে। অনেক আর্টিস্ট সব গান গাইতে, সব ভোর হয়ে গেল, গান শুনতে শুনতে ভোর হয়ে গেল। উনি কি মানে একেবারেই সংসারী ছিলেন? সংসারী ছিলেন না তা ঠিক নয়, কেন বাবা মা ছিলেন, সবই ছিলেন, করতে হবে। সময়টা দিতে পারতেন না। তো আপনি তো অনেক ছোট থেকে বাবার দেখেছেন, কিরকম দেখেছেন একটু বলুন। বাবার সঙ্গে আমার দেখা হতো ছুটির দিন, সকাল ছাড়া দেখা হতো। হ্যাঁ, আর ওই গরমের ছুটি, এমনি বাবা ঠিক আছে। বাবা মানে কড়া ছিলেন? ভালো ছিল। মানে ধরুন একদিকে লিখছি, আমার হয়তো একটা ট্যাটারে লিখতে দিয়েছি বা একটা এসে লিখতে দিয়েছি বা একটা দিয়ে তারপর বাবা নিজের কাজ করছি, আর যখন কাজ শেষ হবে আবার আমার নিয়ে ধরবে আর কি, এরকম ব্যাপার ছিল। তারপর অন্য ছিল ফুটবল খেলতে যাওয়া বা মন্ডল মেম্বার, সে বাবার সঙ্গে খেলাও দেখেছি, ক্রিকেট খেলাও দেখেছি। তবে স্টুডিও পাড়ায় বাবার সঙ্গে গেছি, ছোটবেলায় খুব একটা যাইনি, বড় হয়ে খুব কম গেছি। তারপর কিছু কিছু সময় হয়তো বাবাই পাঠিয়েছে, যা অঙ্ক সঙ্গে দিয়ে ওরা করে। তারপর যেমন আমি কথা বলছি, আমি যেমন আমার অফিস ছিল পার্ক স্ট্রিটে, পাশে HMB অফিস। তখন HMB ওইখানে অফিস ছিল আপনার রিপোর্ট স্ট্রিটে। তখন ওই আমি বলতো যা এটা ওখানে তুমি ক্যাসেট বেরিয়েছে, ওখান থেকে নিয়ে আয়, কমপ্লিমেন্টারি কপি নিয়ে আয়, কি লেখাটা দিয়ে আয়, কে একটা কন্ট্রাক্ট দিয়ে আয়, ওরা কিছু চেক দেবে নিয়ে আয়। সেই সুবাদে আমি ইন্ডিপেন্ডেন্টলিও বাবার বিহাফে কাজ করেছি। এরকম অনেক জায়গা হয়েছে, বাবা আমাকে পাঠিয়েছে, আমি বাবার কাজ করে দিয়েছি, গান পৌঁছানো বা এরকম ব্যাপার। তারপর তাছাড়া আর এমনি বাবার সাথে বেড়াতে, বাইরেও বেড়াতে গেছি, সবই হয়েছে। আপনার দাদুর কথা একটু বলুন। হ্যাঁ, দাদুর সঙ্গে আমার কাজটা বাবার সঙ্গে বেশি ছিল, কারণ দাদু সারাদিন বাড়িতে থাকতেন। দাদু ঠাকুর করতো, আমি যে মাটি মাখতাম, দাদু পেন্টিং বক্সের তুলি ফুলি নিয়ে আমি একটু ছবি আঁকতুম, এসব ছিল। তো দাদু খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ করা, বাইরে কিছু কোনো খাওয়া চলবে না, এই চলবে না, এই দাদু ওইগুলো করা কুলটা ছিল, হেলথ কনসিয়াস ভীষণ। সেইগুলো দাদুর স্ট্রিক্ট অর্ডার ছিল যে কোনো কিছু বাইরে দিয়ে ঢুকতে দেবো না। দাদু তো নির্বাচনী পয়সাও নিতেন না। না, আমি আসলে দাদু যা করেছে ওই ব্যাপারে সরকার করেছে। আমি যা শুনেছি ঠাকুমার কাছে, ঠাকুমা আমার সবচেয়ে বেশি ক্লোজ ছিল। ঠাকুমাই ছিল বন্ধু, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, যাই বলে কেন। আর আমি একটা সৌভাগ্যবান, দুজনে প্রতিষ্ঠিত, আমি চাকরি করছি দেখে গেছি। খুব বেশি বয়স অব্দি ওরা ছিল। তাই ঠাকুমাই যখন আমাদের সম্পর্কে আত্মীয় ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তখন সরবাবু শ্রীকান্তের ছবিটা করবে, দুর্গাদাসবাবুই দাদুকে নিয়ে যান সরবাবুর কাছে। এবং দাদুর সিলেকশন কিন্তু মানে শ্রীকান্ত স্রষ্টা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই করেছেন। সেইখানেই দাদুর কারণ ওরা 6-7 ছবি করেছিলেন, জীবন প্রভাত, শ্রীকান্ত টুটুরাম বলে পড়ছে, মনে পড়ছে, নিষ্কৃতি, তো সবই সাইলেন্ট। তারপর এলেন আমার পিসমশাই। আমার পিসমশাই বিরাট প্রডিউসার ছিল, উনি না মহিষাসুর বধ, জিপসি নিয়ে ওই গান করেছিলেন। পিসমশাই প্রথম আমার বাবাকে নিয়ে আসে ছবি জগতে। তখন বাবা ম্যাট্রিক পড়ছে, 47 কি 48 সাল হবে। তা ওনার ছবি ছিল অভিমান। অভিমান ছবিতে বাবাকে প্রথম নিয়ে যায়, আর তার মিউজিক ডিরেক্টর ছিল বম্বের RC পাল। সে এখানে কোনো কলকাতায় কোনো হোটেলে বা কোথাও এসেছিল, তো বাবা আগে থেকে গানটা পাঠিয়েছিল। উনি আমার একটা সিচুয়েশন বলে এরকম গান লেখো, জাস্ট টেস্ট করার জন্য যে সত্যি মানে বাবা লিখেছে কিনা। যেমন বাবা সেই পরীক্ষায় পাস করলে তারপর আস্তে আস্তে পিসমশাইয়ের মাধ্যমেই কাজ করেছে। তখন বাবা পিসমশাইয়ের সঙ্গে সব ধরনের কাজই করতেন, চিত্রনাট্য সহকারী, পরিচালনা সহকারী থেকে আরম্ভ করে সব রকম। তারপর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে এমনি গান, বেসিক গান, তারপর অন্য ফিল্মের গান আস্তে আস্তে তারপর করেছি। মেনলি ওই পিসমশাইয়ের ছবি থেকে বাবার শুরু। তারপর আস্তে আস্তে তো সবাই ছবি দিতে করেছে।
ম্যাডাম আপনিও তো যখন বউ হয়ে গেলেন বাড়িতে তখন তো ওনাকে সেইভাবেই দেখেছেন, তখন তো খুবই অ্যাক্টিভ উনি, প্রচুর গান লিখছেন করছেন, তো আপনার এক্সপিরিয়েন্স একটু বলুন। বাবাকে তো বেশি বছর মানে পাইনি মশাইকে, আমার 88 বিয়ে হয়েছে আর 99 উনি চলে গেলেন হঠাৎই। তাই যেটুকু সময় পেয়েছি বাবা তখন মানে খুবই অ্যাক্টিভ, প্রায় বোম্বে যাচ্ছেন, তারপর বাংলাদেশ যাচ্ছেন, মানে ভীষণই ব্যস্ত বলতে গেলে। সারাদিন তো বাবাকে পাওয়াই যেত না, ফিরতেন অনেক রাত্রিতে, তারপর ফিরে তাও তিনি সবাইকার খোঁজ খবর নিতেন। সংসারী মানুষ বা আর একটা শিল্পী মানুষের মধ্যে যে দ্বন্দ্ব, যেটা অনেকেই বলে থাকেন, কিন্তু বাবার মধ্যে সেটা ছিল না। বাবা যেমন বাইরের জগতে যখন কাজ করছেন তখন তিনি একদম আলাদা মানুষ, আবার যখন তিনি সংসারের মধ্যে চলে আসছেন একজন দায়িত্ববান, এই বলুন বাবাই বলুন, শ্বশুর মশাই বলুন, দাদুই বলুন, হ্যাঁ স্বামী বলুন, সব দিক দিয়ে তখন আর সবার দিকে নজর ছিল সময়, মানে কে কিরকম ভাবে কেউ সবাই খাবার, হয়তো একসঙ্গে আমরা খেতে বসতাম অনেক সময় রাত্রে যখন বাড়িতে থাকতেন, সবাই ঠিক মতন খেয়েছে কিনা সব সব দেখাশোনা সমস্ত দিকে ওনার নজর ছিল। যখন উনি বাইরের জগতে থাকতেন তখন সম্পূর্ণ আলাদা, আবার যখন বাড়ির মধ্যে থাকতেন তখন এমন ভাবে মিশে থাকতেন যে অত বড় একজন শিল্পী মানুষ সেটা আমরা মানে তখন আর সেভাবে তিনি থাকতেন না কি, একদম সাধারণ একটা যেরকম সাধারণ মানুষের মতোই উনি তার আচরণটা ছিল আর কি, মানে আমি যা দেখেছি ওনাকে। আর আমাকে তো আমার নিজের মেয়ের মতন প্রায় ভালোবাসতেন, কাজে এখন ওনার কথা বলতে গিয়ে আমার চোখে বাড়ি জল এসে যাচ্ছে আমার অবস্থা। সেই এখন আপনি খুব মিস করেন সেটা? হ্যাঁ আমি খুবই মিস করি ওনাকে, এখন মানে বাড়ির মধ্যে সব কাজে আমাকে উৎসাহ দেওয়ার ব্যাপার উনি ছিলেন প্রধান, কোনো কিছু নতুন কিছু করা, আর আমার হাতে রান্না খেতে বাবা ভীষণ ভালোবাসতেন, নতুন কিছু করার জন্য উনি নিজে শখের বাজার করে আনতেন রান্না করবার জন্য। এমন দিন হঠাৎ মানে সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে উনি বাজার চলে গেলেন, হঠাৎ জিনিসপত্র নিয়ে তুমি আজ এটা করো, এরকম ব্যাপার ছিল। আর এরকম কোনো বিশেষ ঘটনা মনে পড়ছে যে যেগুলো আপনি আর কি বলতে পারেন? বিশেষ ঘটনা মানে আমার বিয়ের ব্যাপারে বলতে পারি। আমি হঠাৎ একদিন আচমকা শুনলাম যে আমাকে দেখতে আসছেন উনি, আমি কিছুই জানি না, হঠাৎ বিকেল নাম জানতেন? হ্যাঁ নাম জানতাম, কিন্তু হঠাৎ উনি আসছেন দেখতে, মানে সেই উনি প্রথম আমাকে দেখে পছন্দ করে নিয়ে যান। তখন মানে আমার হাজব্যান্ড ছিলেন না এখানে, আমার শাশুড়ি হাজব্যান্ড বাইরে বেড়াতে গেছিলেন, কেদারবদ্রী গেছিলেন, উনি একাই এসে আমাকে দেখে তারপর উনি ঠিকঠাক করে পছন্দ করে তারপর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি বা বাড়ির অন্যান্য সকল আত্মীয় সবাই আর কি এসে দেখেছেন আর কি। মানে হঠাৎ আচমকা এরকম শুনেছি। আমি তো ছোটবেলা থেকে রেডিওতে আলিবাবা হতো, গরিবের সংসার, তখন থেকে মানে খুবই ছোট তখন আমরা, তারপর নানা রকম মানে তো গান তো আছে, সমস্ত আধুনিক গান ছোটবেলা থেকে শুনে এসেছি, তবে ভাবিনি যে আমাকে একদিন মানে একদম কাছাকাছি ওনার এত কাছে আসতে পারবো সেটা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি, যেটা আমার জীবনে হয়েছে। তারপর আরেকটা কথা বলতে গেলে বলতে হয় যে এই ব্যাপারটা, আমার একটা গান আমার খুব ভালো লাগতো, নিঝুম সন্ধ্যা, ছোটবেলা থেকে। তখন তো মানে আমার ভালো করে বোঝার জ্ঞানই হয়নি, হয়েছে আমার অনেক গানটা অনেক দিনে হয়েছে, কিন্তু যখন রিয়েলাইজ করলাম কথাগুলোর মানে, তখন মানে বিয়ে পরে সে তারপর জানতে পারলাম যে ওনার গান এটা, ওনার এরকম ভাবে লেখার মানে টানে কথাগুলো, বাংলা সাহিত্য আমার একটুখানি কি বলে ঝোঁক আছে পড়া, তাই তখন দেখে আমি মানে সেই কথাগুলো শুনে তখন অন্যরকম লাগলো। ছোটবেলায় শুনেছি, গান হিসেবে শুনেছি, কিন্তু কথাগুলো মানে তখন অত বুঝতে পারতাম না। তো এরকম কোনো ঘটনা হয়নি যে আপনাকে নিয়ে কোনো গান লিখেছিল? না ঠিক সেভাবে এরকম হয়নি, আমার মেয়েকে নিয়ে অনেক গান আছে, ম্যাডাম, তারপর অনেক গান আছে, একটা সিরিজই আছে ম্যাডাম বলে, একটা সিরিজ করা আছে গানের, 5-5টা করা আছে। যেটা বললো ছাড়াও আরো অনেক ম্যাডাম আছে, বাপিলাইয়ের একটা গান আছে ম্যাডাম দিয়ে, তারপর ম্যাডাম নিয়ে ছড়াও আছে, তো ম্যাডাম উনি ডাকতেন, ম্যাডামই নাম দিয়েছিলেন। একটা আমি সদ্য মান্নাদের মুখে শুনেছি যে ওই একটা গান আছে যে গোলাপ ফুল ফুটেছিল গাছে, হ্যাঁ, আর গাছে তুলতে গিয়ে নাতনি হতো, নাতনি সম্পর্কে, হ্যাঁ কাঁচের চুরির আওয়াজ হলো, এবং সেখান থেকে উনি গানটা লিখেছিলেন যে তোমার নামটি কি বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলার ঠিক যেন আর শুরুর লাইনটা ওটা হচ্ছে লাল মেহেন্দি নকশাতে তুলতে যখন গোলাপ ফুল বেশ মিষ্টি একটা আওয়াজ হতো, ভাঙলো কটা কাঁচের চুরি তোমার নামটি কি গো বলো না। ওটা কাকে নিয়ে করা? ওটা অ্যাকচুয়ালি আমার ভাইজি ছিলেন, সে মারা গেছেন, ওটা আমার চেয়ে খুবই ছোট, অল্প বয়সী মারা গেছেন। ও আমার ভীষণ, আমার দাদুর বাগানের শখ ছিল, আমাদের পিছনে বাগান, এখনো বাগান আছে কিন্তু এখন সেটা জঙ্গল হয়ে গেছে।
তখন প্রচুর গাছগাছালি ছিল, আর ও ওখানে ফুল তুলতে গিয়েছিল। বাবা ওপর থেকে দেখেছে, সম্পর্কে নাতনি খুবই ছোট, আমাদের থেকেও ছোট, হ্যাঁ আমাদের থেকেও ছোট। সে কাজের চুরি বুড়ি করে তুলছে, তখন বাবা ওই যে নিয়ে একটা গানটা লিখেছিল। আর এরকম কিছু গল্প থাকলো? এরকম তো প্রচুর গল্প, গানের প্রত্যেকটা গানের পেছনে একটা করে গল্প। হ্যাঁ, যেমন আমি একটা গল্প শুনেছি রোজদাদুর মুখে। বাবা রোজ খেলার মাঠে খেলা দেখছে, মোহনবাগান খেলা দেখতে গেছে, হঠাৎ হাফ টাইমের সময় একটা সিগারেটের প্যাকেট কোথায় নিয়ে বাবা তাদের দুটো লাইন লিখে দিলেন, হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, কজন আর হৃদয় নিয়ে গাইতে যাবে, বলে এটা রোজদাদুকে দিয়ে দিল। রতন কুমার দাদু, শঙ্কর কুমার দাদু বলে তুমি সুর কর, তাও বাকিটা হবে। তা দুদিন বাদেই রোজদাদু আবার আমাদের বাড়িতে এলেন, এটার গানটা শুরু হয়ে গেছে। গান কি জিনিস সে তো আপনারা গান শুনেছেন। এরকম ভাবে আছে, অনেক আছে। যেমন বাবা একবার প্লেনে করে আসছিল রাত্রিবেলা, জ্যোৎস্না চাঁদ রাত্রির ফ্লাইটে বম্বেতে ফিরছে, হ্যাঁ সেই সুন্দর চাঁদ, ও চাঁদ সামনে রাখো জ্যোৎস্নাকে, এটা হচ্ছে। তারপর আরেকটা সেই বাড়ি ভুল করে গিয়েছিলেন ধানবাদে, এক বাড়ির জায়গায় আরেক বাড়ি ঢুকে গেলেন, সেখানে সে এক ভদ্র মহিলাকে দেখেও কেন সুন্দরী হলো, এরকম হয়েছে। তারপর আরেকটা যেটা আমি কিছু কিছু বাবার মুখে শোনা, কিছু কিছু অন্য লোকের কাছেও শোনা, যেমন একটা জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি, ওটা ঠিক ব্যাকগ্রাউন্ড আমি বলতে পারছি না। ওটা একজনের ফাংশন, একজনের ফাংশন হয়েছে, গান বাজনা হচ্ছে, হঠাৎ দেখেছেন উনি একটা ঝুমকো পড়ে আছে। উনি তখন বাড়িতে মালিক তাকে বলেছে, দেখুন এটা আমাদের নিশ্চয় আমার মনে হচ্ছে কারণ হাত থেকে খুলে পড়ে গেছে, আপনি অ্যানাউন্স করুন কার জিনিস করতে, সেটে তার যার জিনিস সে এসে নিয়ে গেল। তখন ওই লাইনটা জিজ্ঞেস করেছিলেন যে এটাই এটা যদি আমি নিয়ে নিই কি হবে, তো বলেছিলেন না একটা মতি খসে পড়েছে। হ্যাঁ, তো ওটা উনি ফেরত দিয়েই ওটাকে অমর করে রেখে দিয়েছিলেন। হ্যাঁ, যেমন আরেকটা গল্প শুনেছি, এটা কিন্তু বান্নাঙ্কের কাছে শোনা আমার, যে কোনো রেডিওতে একটা উর্দু কোনো কাওয়ালি হচ্ছে, বাবা উর্দু তো জানে না, ওনাকে জিজ্ঞেস করেছে যে এই যে গানটা হলো মানে, তখন উনি বাবাকে বলেছে যে মানে হলো যে কার ঘাড়ে কটা মাথা আছে যে আমার পাগল বলবে। হ্যাঁ, তুমি যদি পাগল বলো তাহলে ঠিক, ব্যাস ওই দুটো লাইন দিই, তারপরেই বাবা সেটাকে যখন কেউ আমাকে পাগল বলে। এবং এটা বাবা এটা সম্বন্ধে বলেছেন একটা ন্যাশনাল আর্কাইভ মান্নাদের উপর হয়েছিল, তাতে কিন্তু বাবাকে দেখিয়েছিল। মান্নাদের সঙ্গে বম্বের সভাটি সাথে কলকাতায় বাবা ছিলেন আর সেরাবতু, তো বাবা তখন বম্বেতে ছিলেন যখন শুটিংটা হচ্ছে ওনার সঙ্গে, তা সে বাবারও আছে, তো সেই বাবার হিন্দিতে ইন্টারভিউ করে, সেটা না ওটা নেই, ওটা টিভিতে দেয়, দূরদর্শন ইন্ডিয়ার কাছে আছে, দূরদর্শন ইন্ডিয়াতে দেয়। ওটা কলকাতায় দুজন রিপ্রেজেন্ট করেছিল, একজন বাবা আর একজন সেনাপতি। তাতে যখন কেউ আমাকে পাগল বলে গানটা কথাও বাবা একটুখানি বলেছিল, যেটা টেলিফোনে হয়েছিল। আর কি কি আছে বলুন? একটা টেলিফোন নিয়ে হয়েছিল। টেলিফোনে অ্যাকচুয়ালি বাবার সঙ্গে ওনার পরিচয়টাই অদ্ভুত, চিঠির মাধ্যমে। সেটা ওনার চিঠিতে গান লিখেছিলেন, গান লিখে গান রেকর্ড হয়ে তারপর বাবা হঠাৎ বম্বেতে গেছেন, বেল টিপেছে, দরজা খুলে জিজ্ঞেস করছেন আপনি কে, তখন বাবা বলে দিয়েছে আমি পুলক বন্দ্যোপাধ্যায়। তখন আসুন 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 করে এই করেছে। তখন ওনার অনেক কিছু, যেমন প্রথম ওনার ফিল্মে যখন মিউজিক করলেন, প্রথম মিউজিক রামধাক্কা ছবি, বাবা এসব গান লিখেছেন। সেই সময় আমরা সবাই বম্বে গিয়েছিলাম, ওনার বাড়িতেও গেছি, ওনার সঙ্গে রেকর্ডিংও শুনেছি, লতা মঙ্গেশকরের গান ছিল, আমরা ওর সময়টা খুব এনজয় করেছিলাম। তখন আমি বুঝতাম না, তখন কে যে কি হয় তখন গান না। আর আগের কাল আর এখনকার কম্পেয়ার করতে গেলে তো বিরাট গল্প হয়ে যায়। আর আপনার তো ওরকম মানে মহান মানুষের আপনি ছেলে, এবং ওইভাবে দেখেছেন কাছ থেকে, প্লাস মান্না থেকেও দেখেছেন। হ্যাঁ, আপনার তো বাবার মানে কি বলবো ভীষণ কাছের। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতেও গেছি। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি আমার অফিসে আসতে, ওরা গাছপালার শখ ছিল, তাই এসে আমার খোঁজ করতেন এবং আমাকে বলতেন কোনটা কি ব্যাপার না ব্যাপার, সে ব্যাপারেও আমি ওনাকে কোন সিজনে কি ফ্লাওয়ার হয়
বা এখন বম্বে কন্ডিশনসে কখন কি ফুলের কালেকশন, এর কালেকশন, তারপর আরো সব গার্ডেনিং ইনগ্রিডিয়েন্টস যখন দরকার ছিল আমি সব সিলেকশন করে দিয়েছি। উনি আসতেন আমার অফিসেও আসতেন, আমি ওনার সঙ্গে এগুলো আমার সঙ্গে করেছি। অনেক লোক আসতেন সামনে, কিন্তু তখন অনেকেই আসতেন, বম্বের অনেক বড় বড় লোক আসতেন মানে কলকাতায়। তাই যাই ওনার গাছের খুব শখ ছিল এবং আমার কাছে উনি জিজ্ঞেস করে নিতেন যে কখন কি হয় না হয়, কি ভ্যারাইটি নতুন কি তোমাদের নিউ ইন্ট্রোডাকশন কি হয়েছে। আমাদের তো একটা কোলাবোরেশন ছিল সাথে সিঙ্গারের সঙ্গে, বিলের থেকে নতুন কি ভ্যারাইটি এসছে সেগুলো পিক করে খুব চুজি ছিল, মানে খুব চুজি ছিল, মানে স্পেশাল একটা কোনো এক্সক্লুসিভ কোনো ভ্যারাইটি এলে উনি সেটাকে নিয়ে যেতেন। এবং উনি বলতেন যে আমার স্ত্রী নিজে বাগান করবে, আমার স্ত্রী নিজে এমন যন্ত্রপাতি দেবে যাতে আমার স্ত্রী হাতে না লাগে করে, উনি নিজে গার্ডেনিং করেন আমার বলেন। সেগুলো আমার সঙ্গে ওই ব্যাপারে গাছের ব্যাপারেও আমার সঙ্গে কথা হয়েছে। অ্যাপার্ট ফ্রম বাবা ইন্ডিপেন্ডেন্ট আমার সঙ্গেও একটা ইন্টারাকশন হয়েছিল একসময়। আচ্ছা, আপনার ওই বাবার তো মানে অ্যাওয়ার্ডের কোনো শেষ নেই, এত অজস্র অ্যাওয়ার্ড, এটা বোধহয় খুব অল্পই দেখা যাচ্ছে, আরো আছে অজস্র। তো এই যখন উনি অ্যাওয়ার্ড পেতেন, মানে প্রথম দিকে যেরকম পেতেন সেটা হয়তো আপনি দেখেননি, কিন্তু তারপরে পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছিলেন, এইটা পাওয়ার পর কি ওনার কোনো এক্সট্রা ফিলিংস হতো যে আরেকটা পেলাম? প্রথম দিকে ওই একটি সংস্থা ছিল বিএফজে, যারা প্রাইজ দিত তখন বিএফজে অ্যাওয়ার্ড পাওয়াটা বিরাট একটা ব্যাপার ছিল, যে এবারে অমুক বড় বড় করে কাগজে ছাপা হতো। হ্যাঁ, তারপর আস্তে 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 ওটা এমন একটা পর্যায়ে এখন চলে গেছে, এখন টিভি খুললেই রোজই কেউ না কেউ অ্যাওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ, তা তখন কি হতো, তখন মেনলি ওরা বিএফজে এমফাসিস করতো কোয়ালিটির উপর। আমি জানি না এখন কিসের ওপর বেস করে ওরা গানের অ্যাওয়ার্ড দেয়। তবে বাবা যেটা হয়েছে মানে মারা যাওয়ার পরও বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছি পশ্চিমবঙ্গ, যেটা আমি কালেক্ট করেছি, মরণোত্তর পুরস্কার স্মৃতিশীল, সেটাও আছে এখানে। আনন্দলোক উজালাপুর আনন্দলোক আনন্দবাড়ি থেকে যে পয়সা দিয়েছে ওটা মরণোত্তর পুরস্কার। হ্যাঁ, এইগুলো পেয়েছি। আর তারপর তো অনেক পুরস্কার, তারপর ওইটা একটা মানে একটা অল ইন্ডিয়া রেকগনিশন যেটা পেয়েছিলেন রামমোহন পুরস্কার, ওটা একটা অন্য একটা ওদের মিশনের একটা আলাদা ব্যাপার ছিল। এছাড়া তো সম্বর্ধনা বা এই তো পাড়ায় পাড়ায় এমন জায়গায় যায়নি যেখানে সম্বর্ধনা পায়নি। সব তো আর রাখা সম্ভব হয়নি, কিছু নষ্ট হয়ে গেছে। না, আর যদি এরকম কোনো গল্প মনে থাকে, মানে ঘটনা যেগুলো সাধারণ লোকের জানার কথা না আর কি, আপনারা জানেন, সেরকম যদি কিছু থাকে। ঘটনা তো প্রচুর, এমন বিশেষ করে গান লেখার মতো ভজন নিবন্ধন ঘটনা তো সবাই জানে, এটা কমন ব্যাপার। আচ্ছা, তারপর ওনার গানের অন্য অন্য গানও হয়েছে, যেমন আমি বলছি একটা কথা আমি বলছি, মরণ যাত্রা যেদিন যাবে এই গানটা বাবা লিখেছেন ওনার জন্য। ওনার জন্য লিখেছিলেন গান দিয়ে, সেই ব্যাপারটা একটু বলুন। আচ্ছা, ওটা আমি যা শুনেছিলাম তখন আমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, তো ওটা আমি যা শুনেছিলাম যে তখন ওনারা নাকি মা পুষেছিল, সেটা যখন গানটা দেয় উনি গানটা পড়ে বললেন যে না হবে না, তারপর ওনার মা নাকি আপত্তি করছেন যে আমি বেঁচে থাকতে এরকম গান করব। তারপর উনি গানটা রেকর্ড করেনি, পড়েছিল। পরে তুমি কত সুন্দর ছবিতে একটা সিচুয়েশনে গানটা লেগে গেল, তখন ওই গানটা উনি ওখানে দিয়ে দিলেন, কিশোর কুমার গাইলেন, সেই গান তো পারি হয়ে গেছে। আর একটা এরকম ঘটনা ছিল যে ওই রবীন মজুমদারকে উনি তো প্রচুর হেল্প করেছিলেন, মানে যখন উনি একদম স্ম্যাশড হয়ে গেছে সেই অবস্থা থেকেও তো অনেক কিছু করেছে। সেই ছবির কথা বলবেন, সেই সব কথা জীবনীতে রয়েছে, আত্মজীবনীতে রয়েছে। তবে সেটা মানে আমি একটা ওই বাবার ওইতেই পড়েছি, কারণ তখন তো আর আমি জানতাম না। কারণ ওনাকে আমি শুনেছি যে একবার নাকি গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, একটু আসছি বলে গিয়ে আবার নাকি ড্রিঙ্ক করে সেই আবেগ। অ্যাকচুয়ালি উনি খুব অসুস্থ হয়ে পড়েছিল তখন। নচিকেতা ঘোষ উনি ডাক্তার ছিল, উনি ওনাকে সুস্থ করে ওনাকে রেকর্ড করিয়েছিলেন, বাবার লেখা ওনার সুর। তা উনি বাবাকে বলেছিলেন যে তুমি রবিবাবুকে সঙ্গে নিয়ে আসবে এবং দেখবো ওকে মানে চোখের আড়াল করবে না।
তখন ওরা মাই রাস্তায় তখন আমি আসছি বলে চলে গেলেন। তারপর ওখানে গিয়ে গিয়ে নচিকাকা তো রেগে গেলেন, তুমি ওকে ছেড়ে দিলে। তখন উনি বললেন যে সাইগাল সাহেব কোন গানটা না খেয়ে গিয়েছে শুধু এরকম বলে। তারপর তো গান কি, তাতে গানের কোনো ক্ষতি করেনি, গানের কোনো ক্ষতি হয়নি। এই একটা আগেকার আর্টিস্টদের ভুল ছিল যে কোয়ালিটি ওরা কখনো নষ্ট করে। আমি যা দেখেছি বা শুনেছি যে পুরোনো গান, তখন তো আমি জানি না, কারণ যেসব শুটিংয়ের গল্প আমি পিসমশাইয়ের কাছেও শুনেছি। আপনার বাবার লেখা পড়ে এটাও জেনেছি, গীতা দত্ত যখন খুব মানসিক অবসাদে ঘুরছেন তখনও উনি নানাভাবে হেল্প করেছিলেন। হেল্প করেছি মানে একটা ফাংশনে উনি গিয়েছিলেন, যে এখানে ছবিটা আছে ওই ফাংশনে গীতার গল্পটা করেছেন ওই অনুষ্ঠানে। মানে উনি কি না হেমন্তবাবুকে, হেমন্তবাবু তাকে বাবাকে খুব হেল্প করেছিলেন। উনি গীতা দত্তর সঙ্গে বাবার হেমন্তবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাকগ্রাউন্ডে বলি ওখানে বড় বড় ফাংশন হচ্ছে সব। মানে বাড়িতে যেটা হতোই, এছাড়া ওখানে কিছু কিছু ক্লাব আছে তারা বড় বড় ফাংশন করতো এবং প্রত্যেকটাই অর্গানাইজার ছিল বাবা। অল নাইট ফাংশন, সেখানে আসেননি এমন রাজনীতি, লতা মঙ্গেশকর আর মানে আশা করলে ছাড়া সবাই এসে গেছে। এটা ওই ফাংশনে এসডি বর্মন ওই ফাংশনের ছবি। আর এই একই ফাংশনে বাবা নিয়ে এসেছিলেন মুকেশ, গীতা দত্ত, হেমন্ত মুখার্জি, মান্নাকে। অল নাইট ফাংশনে এই চারজন আর্টিস্ট, ভাবুন না, মাল্টি স্টেটের ফাংশন হতো আমাদের হাওড়াতে। হাওড়ার মতো তখন হাওড়ায় কি ছিল, হাওড়ায় এত ডেভেলপও করেনি, এরকম মাল্টি স্টেট ফাংশন হতো একটু বাবার বেরোচ্ছে। এই তখনই ওই গীতা এনেছিলেন এবং ওনাকে ওই হেমন্ত মুখার্জি সঙ্গে সঙ্গে গাইয়ে 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 খানিকটা উনি গাইছেন এই করে ফাংশনটা কোনো রকম ম্যানেজ করে দিলেন দিয়ে। কিন্তু তাও ওই বলেছি কোয়ালিটি নষ্ট হয়নি। মোহাম্মদ রফিও গিয়ে গেছে, বাবার কিশোর কুমারও গিয়ে গেছে বাবার ফাংশনে। আসলে এত বিখ্যাত মানুষের স্ত্রী হয়ে আপনার কি মনে হয়েছে? এত বিখ্যাত মানে বাংলা গান মানেই পুলক বন্দ্যোপাধ্যায়, ওনাকে বাদ দিয়ে কেউ কোনোদিন ভাবতেই পারবে না বাংলা গানের কথা। তো ওনার নিজের গান কত প্রায় বাবা, আমি প্রকাশিত অপ্রকাশিত সব মিলিয়ে আমি যা পেয়েছি আমার হাতে যে করে এসছে, এছাড়াও কত লোককে কত গান দিয়েছি আমার কাছে জানা নেই। আমি যে কটা কালেকশন পেয়েছি সব মিলিয়ে প্রায় 1000-10 কাছাকাছি হবে। 1010 গান লিখেছে। হ্যাঁ, এটা স্বপ্নেও ভাবাটা বেশ শক্ত। সবই রিলিজ নয় আমি। হ্যাঁ ঠিক আছে, থাকবেই আরো কতদিন কত এই গানগুলোই কত লোকে গাইবেন দেখুন আস্তে আস্তে। সেই জন্য আপনার কি মনে হয় একটু বলুন। এই আমাকে জিজ্ঞেস করছে, এই যে 18 বছরের একটা গান আছে শুনেছেন, খাতার পাতায়? হ্যাঁ, আমি খাতার পাতায় চেয়েছিলাম। কত বড় তো একই কথা দুরকম মানে। আমি তো ভাবছি তারপর খানিক্ষণ বাজিয়ে খাতার পাতায়, হ্যাঁ সই, চোখের পাতা খাতার পাতা এরকম করে সই দিয়ে তারপর খানিক্ষণ বাজিয়ে গানটা লিখে বলে খাতার পাতা চেয়েছিল। আর এরকম একটু বলুন। অনেক আছে, যেমন একটা একটা কথা মনে পড়ে, যেমন গান লেখার পরে কি পড়াতেন আপনাকে? হ্যাঁ, গান লেখার পরে গানগুলো কি পড়াতেন? সেটা ভাই ধরো দুটো লাইন লিখলেন, আমাকেও জিজ্ঞেস করতে হবে, কারণ মাকে জিজ্ঞেস করতে যে এই লাইনটা ভালো লাগছে না এই লাইনটা ভালো লাগছে, এইটা মুখরা পরের লাইনটা এইটা হবে না এইটা হবে, এটা খুব এটা জিজ্ঞেস করতে মাঝে মাঝে। আর বেশিরভাগই তো বাইরেই লেখা হতো, সিটিং হয়ে সেখানে লেখা হয়েছে, আমরা জানতো। সিনেমার গানগুলো তো বাইরে লিখতেই হবে, কারণ আমার তো সিনেমার সিচুয়েশন দিকে গানগুলো হতো, সেগুলো ঠিক সবসময় বাড়িতে বলে হতো না, গল্পটা পড়া হতো। গল্প পড়ে তারপর ডিরেক্টর ঠিক করবে কোন সিচুয়েশনে কি গান হবে, তখন উনি সেটা লিখতেন। একটা চোখে দেখা ঘটনা বলি, আমি বাড়িতে হঠাৎ একদিন মিউজিক ডিরেক্টর আপনি জানেন অজিত বাগজি উনি এসছেন, তো বাবা আমাকে ডেকে নিয়ে গেলেন। তখন আমি কলেজে পড়ি, ম্যাচিউর। তারপর নানান গল্প হচ্ছে, তা গল্প হচ্ছে গানে এরকম বাংলা গাইবে সে গান। তা বাবা বললো কি 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 গান গাইবে, সেটাই কি গান গাইবে, এরকম সিচুয়েশন। বাবা নিজেই একই করে বলছে কোন রাত তোমার পছন্দ, এটা কিন্তু আমার চোখে দেখাবো সামনে সামনে, কোন রাত তোমার পছন্দ, কোন রাত তোমার পছন্দ। তা উনি একটা রাগ পড়ে যাচ্ছে আর বাবা দু লাইন লিখছে, তাহলে আচ্ছা মুখরোটাই যদি আমরা এইটাই করে দিই, আমাদের যে আজকে এটা হলো মুখরোটাই যদি আমরা এরকম করে দিই,
ঠিক আছে, তখন সবার উপর শুয়ে পড়বে, শুয়ে পড়ে ভাবছে যে কোন রাগ ছেড়ে কোন রাগ ধরবো। তখন বাবাই বলছে তাহলে ঠিক আছে, এই রাগ যদি না হয় রাজি তাহলে ওই রাগ ধরো, ওই রাগ যদি না হয় রাজি ওই রাগ ধরো। এটা কিন্তু আমার চোখে দেখা ঘটনা, খুব সুন্দর। এটা আমার চোখে দেখা আচ্ছা, ঘটনা। মান্না কাকুর কাছে শুনেছি যে ওনার যে লাস্ট গান মানে 98 সালে পুজোর যে গান গাইছিলেন 99 99 বেরিয়েছে না না, ওটা সরি আমি ভুল বললাম, 98তেই বেরিয়েছে। 98 আমার একটু জায়গা ওইখানে যে মা সিরিজ ছিল, তো তাতে একটা গান ছিল যখন এমন হয় মনে হয় জীবনটা মনে হয় ব্যর্থ অবর্জনা, মানে ওই গানটা তো মান্না কাকু শুনেছি গাইতে চান, ওনাকে জোর করেই গাইয়েছিলেন। মানে ওনার মনে এরকম ফ্রাস্ট্রেশন কেন আসতো, সেইটা তো আমাদের সবারই খুব দুঃখ এবং কৌতূহল। এখন ওটার সম্বন্ধে একটা ব্যাপার আছে, মানে একটা আমারও মনে একটা সন্দেহ আছে যে কোথাও একটা কিছু একটা সামথিং হ্যাপেন্স আমার, সেই মানে যেটা আমরা জানতে পারলে যাও সরি এটা যদি টেপ না করলে একটু ভালো হয়। ঠিক আছে। আসলে শিল্পীদের মন তো নানা রকম, সবসময় যে মানে একই রকম থাকে তা না, কখনো তো সূর্যের আলোয় ভর্তি থাকে, কখনো চাঁদের আলোয়, কখনো আবার মেঘনা। তো সেগুলো নিয়ে অ্যানালিসিস করতে যাওয়া হয়তো ঠিক না। তো আমরা তো শুনেছি বা দেখেছি ছোটবেলায় যে শুকতারাতে যে কবিতা লিখতেন, সেগুলো তো একেবারে ছোটদের মতো। সেটা সম্বন্ধে একটু বলুন কিছু। বাবার ওই একটাই ছিল, বাবার কাছে যখন এই ধরুন এই লোকের সূত্রাতে তো আর নবকল্লোলে গল্প, সেটা তো সামাজিক গল্প ছেড়ে, আর সূত্রার ছড়া, সূত্রা কেন আর আনন্দমেলাতেও লিখেছে। বাবার প্রথম হাতে করি মৌমাছির পাতায়, তখন বাবার বয়স বোধ হয় 7 কি 8, মৌচাক 7-8 বছর। হ্যাঁ, গেল মৌচাক বলছেন, মৌমাছির পাতা, মৌমাছি যে বিমল চন্দ্র ঘোষ, ওইটার নামটা ছিল না না আনন্দবাজারে বেরোতো না, মৌমাছি ছিলেন আনন্দবাজার পত্রিকা, ডেলি ম্যাগাজিন, পেশা টাকা মৌমাছির পাতা বলে বেরোতো না বাচ্চাদের। আর একটা স্বপন বুড়ো, স্বপন বোর্ডটা না মনে মনে, তা সেই মৌমাছি তখন বিমল চন্দ্র ঘোষ ওরা ওই পাঠটা দেখতেন। তারপর ওইখানে প্রথম ছড়া পাঠিয়ে, এবং বাবা প্রথম 5 টাকা পায়। তখনকার দিনের 5 টাকা মানে ধরুন আমি বলছি মানে অনেক টাকা তখনকার দিনে, 5 টাকা 6-7 বছর বয়স, সেই সময় ওটা পেয়েছিল। তো পরবর্তীকালে বাবা ওনার খুব ক্লোজ হয়েছিলেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল মৌমাছির কাছে বাবা নিয়ে গেছেন, এবং উনি নিজে হাতে আমাকে ওনার লেখা কিছু বই দিয়েছেন, আমাকে খুব স্নেহ করতেন। ওনার কল্যাণী বাড়িতে মৌমাছি, এরকম বাবার সঙ্গে অনেক সাধু সঙ্গ আমার হয়েছে। বাড়িতে আরেকটা কথা বলে দিই, আমাদের বাড়িতে একটি ক্লাব ছিল, আমার দাদুদার সভাপতি ছিলেন গোবর্ধন সঙ্গীত ও সাহিত্য সমাজ, যারা এই ফাংশনগুলো অর্গানাইজ করতেন। গোবর্ধন সঙ্গীত ও সাহিত্য সমাজ, তারা বাড়িতে ওই যারা অর্গানাইজ করতো আমাদের ওই নাটকের কম্পিটিশন, গানের কম্পিটিশন, আবৃত্তি, আঁকা। গানের কম্পিটিশনের জাজ বাবা, আঁকার কম্পিটিশনের জাজ দাদু, একটু ফিক্স ছিল। তাছাড়া অন্যান্য জাজরাও বাইরে থেকে আসতো, তখন প্রচুর লোক আসতো। আমি তখন ছোট, আমার দায়িত্ব ছিল তারা মালা পড়া। তখন তো কাউকেই চিনতাম না, পরে সব ছবি দেখেছি, আমি যে দেখেছি মানে এদের গলা আমি মালা পড়িয়েছি। তারা ছিলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, গজেন মিত্র, বর্ধমানের মহারানীটা আমার ঠিক মনে নেই, আরো আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরো আগে, আমি যাদের জেলে কথা বলছি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তারপর আনন্দবাজারের এইটার সাহিত্যিক সন্তোষ কুমার ঘোষ, তারপর বিখ্যাত খেলোয়াড় সলিল মান্না, অনেক অনেক আমার এখন মনে পড়ছে না। আমি আরেকবার বাবার সময় গিয়ে মানে আমার সৌভাগ্য হয়েছিল বিদ্রোহী কবি নজরুলকে জীবিত অবস্থায় তার গলায় মালা প্রদান করা। বাবার খুব বিশিষ্ট বন্ধু ছিলেন কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ, তা বাবার সঙ্গে আমরা গিয়েছিলাম। হ্যাঁ, আমি মা, তখন আমি খুবই ছোট, আমি মা আর বাবা নিয়ে গেছিলাম। সেই ওনার সেই লুকটা আমি বলবো না যে এটা মানে এরকম ভাগ্য মানে কজনের হয় যে মানে রুনাতে পরেই তো উনি তার গলায় মালা পরাচ্ছি, আর উনি আমার দিকে, যদিও তার দৃষ্টির মধ্যে কি ছিল আমি জানি না, সেটা কেউই বলতে পারবেন না। সে আমার দিকে যে চেয়ে রইলেন, আর আমিও ছোটবেলায় তখন একটু খানিকটা, সেটা একটা রোমাঞ্চকর ব্যাপার। এটা মানে আমি কি এটা আমার কি পেয়েছি আমি বুঝতে পারছি না, কারণ আমরা বাঙালিরা বলছি রবীন্দ্রনাথের পরে নজরুলকেই জানি, তার গলায় মালা পরাচ্ছি। কিন্তু দুর্ভাগ্য যে
ওই অবস্থায় মালা পড়ানো, কিন্তু তখন আমি জানতাম যে ওনার কোনো সেন্স নেই, কিন্তু ওই যে মালাটা পড়াবার পর আমার দিকে চাইলেন, একটা রেসপন্স করলেন, কিন্তু সেটা একটা গায়ে কাটা দেওয়া। আমরা একটু অন্য ব্যাপারটা দেখে নিই। তো উনি তো যে গান লিখেছেন, ভারতবর্ষে এরকম কোন শিল্পী নেই যার জন্য উনি লেখেন, পুলক বাবু। হ্যাঁ, হ্যাঁ, তো অন্য অন্য আর্টিস্টদের সম্বন্ধে কিরকম ইন্টারাকশন হতো আচ্ছা, বাংলাদেশ সঙ্গে, সেটা মানবিকতার কথা একদম বললাম। এবার হেমন্ত মুখার্জির কথা আসি। একদিন আমি শুনেছি হঠাৎ বাবা গেলেন হেমন্ত বাড়ি, উনি বসেছিলেন, কি পুলক এতদিন বাদে এলে একটু বসুন। তখন ঠিক আছে বসছি, যখন একটা গানই হয়ে যাক, কতদিন পরে এলে একটু বসুন, এরকম ভাবে লিখলেন। এরকম আছে হেমন্ত ওরকম, মানে মেনলি বাবা যেটা বলতেন যে আমার জীবনের দুই স্তম্ভ, একজন হেমন্ত মুখার্জি, একজন বাংলা। এটা ঠিক, কারণ হেমন্ত মুখার্জির মানে 70 দশকের পর থেকে হেমন্তবাবুরও অধিকাংশ গানই বাবা লিখত। বিশেষ করে তরুণের ছবির গান, এই গান, বেশ অধিকাংশ বাবা, শেষের দিকের গান সবই হেমন্তবাবু বাবা লিখত। আগেকার সব গীতিকার হলেও শেষের দিকের গানগুলো বেশিরভাগই ওনার। জীবনে এই জানে কখনটা পাবলে জীবনটা, বা রাগনুরাগে, তো বাবার গল্প, হেমন্তবাবু পুরো মিউজিকের ওপর একটা ছবি চলে গেল। গল্পটা কমেডি, কিন্তু একটা গান, দু একটা গান ছাড়া গানের ডেপথ কোথায়, সেইটা কিন্তু একটা কম্বিনেশন ছিল, সেটা হেমন্তবাবু বুঝতেন। এবং নাটক যেটা আমি বুঝতে পারি না, যে এই গানটা যিনি হেমন্তবাবু প্রথম মারা গেলেন, ফার্স্ট রেডিও বুঝতে পারছি সেই সব ভোরবেলা হতো চূড়ান্ত অনুষ্ঠান, ওই গানটাই শুরু করলেন রাগনু রায়ের গান দিয়ে, তোমাদের কাছে এসেছিলাম, তোমাদের ভালোবেসেছিলাম। তারপরে ওই ভারতবাসী জানো যে হেমন্তবাবু মারা গেছে। অথচ ছবিটা ছিল একটা কমেডি ছবি, তাতে ওই গান ইনসার্ট করা হয়েছিল। মানে তখন গানের ডেটটা, মানে আমি বলছি গানের ডেটটা কতটা লোকে ভাবত। আশা ভোসলেরও তো আশা বললে করেছে, আশা করলে নন ফিল্ম গান ওই মল্লাকাউ সুরেই যা করেছে, আর ফিল্মে প্রচুর অসংখ্য গান। এবার বলি প্রথম লতা মঙ্গেশকরের সময় বাবার প্রথম পরিচয়। তা হঠাৎ বাবা শুনলেন যে লতাজি আসছেন কলকাতায় কোন একটা অনুষ্ঠানে। তা উনি তখন একটা ছবি করছিলেন, বাংলা ছবি করিও কোমল, ভূপেন হাজরিকার মধ্যে। তার দুটো গান লতাজি রেকর্ড করেছিলেন, এবং ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলেন কল্যাণী, কল্যাণজি মানে বড় ভাই কল্যাণজি। তখন সেই গানটা হওয়ার পর তখন বাবা ভূপেনবাবুকে ধরলেন, যেখানে পুজোর গানটা ওনাকে দিয়ে করা যাক। তার আগে বাবা মানে লতাজি প্রথম আধুনিক বাংলা গান ছিল ওই আকাশ প্রদীপ চলে, ওটা কিন্তু পুজোয় বেরোয়নি, ওটা এমনি বেরিয়েছিল। কিন্তু তার পরের বছরই সেকেন্ড ইয়ারে বাবা ওই গানটা করেছিলেন, রঙ্গিলাবাসীতে কে ডাকে আর মনে রেখো। বাবাকে শুনেছি গান লেখা কোথায় হবে না, চাঙ্গা রেস্টুরেন্টে। চাঙ্গা রেস্টুরেন্টে বাবা আর ভূপেনবাবু দুজনে মিলে চাইনিজ খাচ্ছে, খেতে খেতে ন্যাপকিন দেয় কাগজ, তার উপরেই লিখে দেন রঙ্গিলাবাসীতে কে ডাকে। এবং তারপর লতাজি একদিনের জন্য এসেছিলেন কলকাতায়, এবং সে দুটো গান তার পরের দিন রেকর্ডিং হল। এরকম হয়েছে। শ্যামলবাবু শ্বশুরমতের সঙ্গেও কাজ করেছে। তারপর বাবার প্রথম দিককার বেসিক গান বেশিরভাগই মিউজিকটা চেঞ্জ হলো নন ফিল্ম গান, নচিকাগা আর ডক্টর ভূপেন হাজরিকা বেশিরভাগ। তারপর আসেন সুদিন কাপুর, এবার আস্তে আস্তে সবই ছিল। তখন আরেকটা তখনকার একটা জিনিস ছিল যেটা এখন নেই, যে একজন শিল্পী আরেকজনের শিল্পীর সুর দিতেন। হ্যাঁ, যেমন ধরুন দ্বিজন মুখোপাধ্যায় একটা গান বাবা লিখেছিলেন, যেদিন তোমায় আমি দেখেছি, সুরকার সতীনাথ মুখোপাধ্যায়। বা আরেকজন শিল্পী মীনাল চক্রবর্তীর একটা গান বাবা লিখেছিলেন, তার সুরকার শৈলেন মুখোপাধ্যায়। এই যে ছিল এটা একটা ছিল একটা দুজন কম্পিউটারের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন ছিল। কারণ ধরুন যে সুরকার, তারও তো রেকর্ড বেরোচ্ছে, সেও তো গাইছে, কিন্তু সে যখন আরেকজনের গানে সুর দিচ্ছে, তারও তো একটা সুরকারের হিসেবে তার একটা ক্রেডেন্সিয়াল থাকছে। সুতরাং সে নিজের গানেও যতটা এফোর্ট দিচ্ছে, আরেকজনের গানেও ততটা এফোর্ট দিচ্ছে। এটা হয়তো কি দর্শকদের কাছে ব্যালেন্স হয়ে যেত,
যে হ্যাঁ অমুক অমুক শিল্পী এই ধরনের গান একটা ব্যালেন্স ছিল বাজারে, যে হ্যাঁ লোকে পিক আপ করবে, সেইটা ছিল। ঠিক আর আছে। একটা জিনিস সবাই বলতেন, এই গান একটা লিখলেন, এই গানটা কাকে দিয়ে বানাবে, মানে এটা হেমন্ত দাকে দিলে হবে না মান্না দাকে দিলে হবে, সেই গানটা বুঝতে পারতেন। ওর এক ধরনের গান, ওর এক ধরনের গান, সেটা বুঝতে পারতেন, গানের টেম্পোটাই সেই বুঝে দিতেন গানগুলো। আচ্ছা, আরেকটা কথা কিন্তু বাবার কথা না বললেন না, সেটা হচ্ছে সাহিত্য। বাবা নিজে অনেক উপন্যাস, গল্প, ছড়া তো লিখিয়েছে। আরেকটা যেটা মানে বলার দরকার, রবীন্দ্রনাথ ছাড়া এমন কোন সাহিত্যিক নেই যারা ছবিতে উনি গান। বিদ্যাসাগর মশাইয়ের ভান্তিবিলাসও লিখেছেন, বঙ্কিমবাবুর রজনী, দেবী চৌধুরানী, কপাল কুণ্ডলা, শরৎচন্দ্র জয়া, রামেশ সুদতী, বৈকুণ্ঠ রুই, তারপর তারাশঙ্কর তো বহু ছবি। তার পরবর্তীকালে আসছেন সমরেশ ঘোষ, সুনীল গাঙ্গুলি একটি ছবিতে করেছেন, অর্জুন ছবিতে একটি গান। সমরেশ ঘোষ তো অনেক ছবিতেই করেছেন। আজকাল তারপরেকার যারা সাহিত্যিক, প্রফুল্ল রায় বলুন, আশাপূর্ণা দেবী বলুন, সবাইতেই করেছে। কিন্তু বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, এই তিনজন সাহিত্যিকের ছবিতে গান লেখা রীতিমতো হোমওয়ার্ক করতে হতো। কারণ জয়া ছবি শরৎবাবুর লেখা গল্প, সে বা বিরাজবাবু নাটকে যখন বাবা গান লিখেছিলেন, আমার মনে আছে বিরাজবাবু নাটকে যখন গানটা লিখে, নাটকে তো ব্যাপারটা কি হচ্ছে, সিনেমায় রিটেকের ব্যাপার আছে, নাটকের লাইভ শো, সেখানে স্টেজেই গাইল, কে গাইছেন আমার মনে নেই, স্টারে বা বিশু কথা হয়েছিল ঠিক মনে নেই। তা সে নাটক কি যাত্রা, সেটাও মনে মানে স্টেজ পারফরমেন্স কি প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে। এই হরে কৃষ্ণ জয়া ছবিতে যখন হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, ওই গানটাতে 108 গ্রাম কে কোনটা রাখছে সেটা বাবা পড়াশোনা করতে। হ্যাঁ, বাবার একটা বিশাল লাইব্রেরি ছিল। আপনি যে যার উপর বসে আছে সব বইয়ে ঠাসা, এবং সবই ক্লাসিক্যাল বই, যার জন্য বাবার সংস্কৃতটা ভালো জানতেন। সেই জন্য বেশিরভাগ মাইথোলজিক্যাল ছবিতে বাবার সব গানগুলো দিতেন, বাবার সংস্কৃতটা খুব ভালো জানতেন। আপনি আরেকটা জানেন, মান্নাবাবুর আরেকটা ছবিতে মিউজিক করেছেন শেষ পৃষ্ঠা দেখুন, তাতে মান্নাবাবু শুধু হেমন্ত মুখার্জি গান গিয়েছিল। সেই গানটা ছিল উপনিষদ আর বাংলা দিয়ে করা। তো উপনিষদ শ্লোকটা মান্নাবাবু গাইছেন, হেমন্তবাবু বাংলা ট্রান্সলেশন। ওই ট্রান্সলেশনটা কিন্তু বাবার করা, অরিজিনাল শ্লোকটা উপনিষদ সংস্কৃত, ট্রান্সলেশনটা বাবার করা। সেই এই যে হোমওয়ার্ক ব্যাপারটা এখন আর দরকার হয় না। হ্যাঁ, সেই এখন আর পড়াশোনাটা খুব দরকার ছিল, আমি দেখেছি গভীর রাত অব্দি পড়াশোনা করছি। কিন্তু আমি আরেকটা কিন্তু বাবার যখনই কোনো ছবির আগে অফার আসতো, যখনই কোনো ছবির অফার আসতো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে কার গল্প। আমি তো ওনাকে দেখেছি যতটা, মানে উনি খুব সরল সাধারণ জীবনযাত্রা করতেন। অত বড় মাপের একজন শিল্পী, একই বাসে যাচ্ছেন, এরকম ভাবে যাচ্ছেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একটা মনে আছে ডিপ খয়েরি রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা, আপনার তো ডিপ কমলা লেবু রঙের একটা পাঞ্জাবি পাজামা, মানে মোস্টলি এরকম ভাবে আগে ধুতি পাঞ্জাবি ছিল, তারপর পরবর্তীকালে তারপরে সেটা পাঞ্জাবি, কারণ ওই বাইরে বোম্বে যেতে তো বলে ধুতি পরে অসুবিধা হয়, প্লেনে প্লেনে চাপা হয়ে গেলে পাঞ্জাবি। তো আমার মনে হয় আমাদের মানে বাংলা তো বটেই, সারা ভারতবর্ষে 9/9/99 তারিখটা একটা কালো দিন। তো এটা তো নিশ্চয়ই সারা বাংলাদেশের লোকই তো মানে দুঃখে ভেঙে পড়েছিল, আপনাদের অবস্থা তো বোঝাই যাচ্ছে। তো সেই আর কি, এরকম ভাবে আমরা হারিয়েছি ওনাকে, এ তো আর ক্ষতিপূরণ কোনোদিনই হবার না। আমরা তো মানে একজন গীতিকার, লেখক, শিল্পী হারালাম, আপনারাও তো আপনার বাবাকে হারিয়েছেন, আর ক্ষতিপূরণ হওয়ার না। তো আজকে অনেক কথা জানলাম আর কি। আমরা ওনার এই মানপত্র এবং এই অ্যাওয়ার্ড গুলো একটু দেখবো, দেখে এগুলো করবো। খুব ভালো লাগলো মাসিমা আপনার সঙ্গে কথা বলতে। ছবি আছে বাবার, একটা ছবি আছে, ছবিও বাইরে আছে, ওটা একটা সেটা অনেকেই জানে। পাশেই আছে আপনার পাশে। হ্যাঁ, সেই জন্য তো জিজ্ঞেস করছি। হ্যাঁ, ছবিও আছে। আমাকে অনেকদিন বলেছেন আমি খুব ভালো ছবি আঁকতো, আমাকে সবাই বলে কারণ ছবি আঁকা ছেড়ে দিলাম, আমি দুটো আমি একসঙ্গে করতে পারবো না, এদিকে লেখা এদিকে ছবি আঁকা, ওই জন্য ছবি আঁকাটা আমি ছেড়ে দিই। যাদের সেই ভগবান দেন সব দিক থেকে দেন না, সেরকম ব্যাপার।
তো ঠিক আছে, থাক আজকে, খুব ভালো লাগলো। আমরা এখন প্রতীতির সঙ্গে কথা বলবো। প্রতীতি তার আদরের দাদুকে কিভাবে দেখেছেন, কিভাবে কিভাবে গান লিখতেন উনি, দুর্গাপুজোর সময় কিভাবে সময় কাটাতো, সেগুলো একটু শুনবো। বলো প্রতীতি, তোমার যা মনে আছে বলো। তুমি এখন কি করছো? এখন আমি ক্লাস 12 এ পড়ছি মডার্ন হাই স্কুলে। আর দাদুকে আমি দাদা বলেই ডাকতাম, আর দাদা আমাকে ম্যাডাম বলে ডাকতো। ম্যাডাম? হ্যাঁ। আর পুজোর সময় আমাদের বাড়িতে সবসময় হই হই হতো। আর দাদা, আমি, দিদা, বাবা মা সবার সাথে একসাথেই কাটাতাম। বিকেল বেলার দিকে ঠাকুর দেখতে যাওয়া সবই হতো। আর দাদু গান লেখার সময় কি করতে? হ্যাঁ, দুষ্টুমি করতাম, গিয়ে বিরক্ত করতাম, দেখতাম কি লিখছে। তারপর যখন খুব ছোট ছিলাম, অতটা যখন বুঝতাম না, তখন দাদু বোঝাতো। বিরক্ত করতেন না দাদু? না, একদমই না, কখনোই না। তোমাকে নিয়ে কোনো গান লেখেন? হ্যাঁ, একটা গান আমার মনে আছে, আসুন মিস প্রতীতি বসুন ম্যাডাম বলে একটা গান লিখেছিলেন আমাকে নিয়ে। গানটা বলো। গানটা হচ্ছে আসুন মিস প্রতীতি বসুন ম্যাডাম, আর এই গানটা সৈকত মিত্র গিয়েছেন। তো এই গানটা আমাকে নিয়ে দাদা লিখেছিলেন আর কি, সেটা মনে আছে। সুরটা মনে আছে? দু লাইন করো না। সুরটা আসলে আমি তখন খুব ছোট ছিলাম, মনে কি গানটা যখন বেরিয়েছিল দাদা প্রায় বাজাতেন, আর আমি তখন শুনতাম, আমি জানতাম যেটা আমাকে নিয়ে লেখা। আর তোমাদের বাড়ি তো বিখ্যাত বাড়ি, শালকিয়া হাউস, দুর্গাপুজো হতো, তো সেই সময় একটু ঘটনা বলো না। সকাল থেকে উঠে কি হ্যাঁ, করতেন, দুর্গাপুজোর সময় দাদু কি করতেন সেগুলো একটু হ্যাঁ, বলো। খুবই মজা হতো। আমরা একসাথে বাড়িতে পুজো তো খুবই মজা হতো, সব আত্মীয় স্বজনরা আসতো। তারপর দাদু ভোরবেলা উঠেই পুজো একসাথে ওতে ভীষণই ব্যস্ত থাকতেন। তারপর একসাথে আমরা সব অঞ্জলি দিতাম, তারপরে ঠাকুর ভাসান দিতে যেতাম, সেটাও খুব হই হই করে হতো। সেই সবই মনে পড়ে এখন। দুর্গাপুজোই হতো, কালী পুজো? হ্যাঁ, কালী পুজো হতো, দুটোই হতো। হ্যাঁ, তো বাজি ফাটানো সবই হতো। বাজিও উনি তৈরি করতেন? না, আমি তৈরি করতেন না, ফাটাতাম আমরা সব মজা করে একসাথে। আর কি গল্প বলো, কিরম কিরম মনে হতো, কিরকম দেখতে, দাদুরা দেরি করে বাড়ি ফিরলে কিরম মনে হতো? আর দাদু তো সবসময় ব্যস্ত থাকতেন, তো ফিরতে ফিরতে রাত্রি হয়ে যেত। আর আমার তো স্কুল থাকতো বলে তাড়াতাড়ি শুয়ে পড়তে হতো, কিন্তু আমি দাদু দিদার সাথেই শুতাম, খুব পছন্দ করতাম। আর দাদু এসেই সবসময় আমায় দেখতে খুশি হতেন খুবই। আর তারপরে রাত্রিরে আসতেন, তারপরে আমার সাথে যদি জেগে থাকতাম তাও কথা বলতেন, গল্প করতেন। দাদুকে এখন খুব মিস করো না? সেটা তো প্রচন্ড মিস করি। আর ওইসব গানগুলো যখন বাজে তখন শুনে, রেডিওতে বা পুরোনো ক্যাসেট বাজিয়ে শুনলে তখন একটা মনে পড়ে না যে এই গানটা এইভাবে লেখা হয়েছিল? হ্যাঁ, যেগুলো আমি জানি সেগুলো হ্যাঁ হয়তো যে আমার সময় লেখা হয়েছে বা আমার সামনে লেখা হয়েছে, একটু মনে হয়। আর দু একটা এরকম ঘটনা বল না যেগুলো অন্য কেউ জানে না, তুমি জানো আর দাদু জানে, বিশেষ কোনো ঘটনা মনে পড়ছে? হ্যাঁ, আমরা দাদু দিদা আমি মাদ্রাস বেড়াতে গেছিলাম, সেখানে প্রচুর মজা করেছিলাম। তারপরে দিদি আমার দিদাকে দিদি বলি, দিদার কথা শুনতাম না, দাদার আমি মজা করতাম, বেরিয়ে যেতাম, মজা করতাম, সেটাই। বাবা মা সেটা জানতো না। তো কি মনে হয় এখন যে তোমার দাদাকে পাও না, এক এক সময় খুব হ্যাঁ, একটা কষ্ট তো হয়, মনে হয় এই বাড়ি ফিরবে, আসবে আমার জন্য, বা বম্বে যেতেন তখন আমার জন্য গিফট নিয়ে আসতেন, তো এই আসবে, গিফট আসবে, এইসব মনে হয়। তো তুমি সেরকম, তোমাদের তো পুরো শিল্পীর ফ্যামিলি, তোমার দাদুর বাবাও বিরাট নাম করা শিল্পী ছিলেন, নানা রকমের কাজ করতেন। তো দাদু তো আছেই, বাবা এখনো ঠিক অতটা সময় সুযোগ হয়তো করে উঠতে পারেন না। তোমার কি মনে হয়, তুমি কিছু লেখালেখি করছো? হ্যাঁ, লেখালেখির দিকটা আমি অতটা যাইনি, আমি এখন একাডেমিক্স নিয়ে আছি আর কি, পড়াশোনাটাই আগে করি, দেখি তারপরে কি হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো, পরে আবার কথা হবে। থ্যাংক ইউ। উনি নির্বাক যুগে অভিনয় করতেন, তাছাড়া উনি ছবিও আঁকতেন, নানা রকম মূর্তি গড়তেন, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসও বাজাতেন, স্টেজেও অভিনয় করেছেন। তা উনি যখন নির্বাক যুগে প্রথম শ্রীকান্ত করেন, তারপর আরও কিছু ছবি করেছিলেন। এটি এই ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া থেকে যখন বাংলা ছবির 50 বছর পূর্তি হলো, তখন ওনাকে সম্বোধন দিয়েছিলেন। ওনার নাম ছিলেন শ্রী কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়।
তখন এটি এটা হয়ে গেছে। হ্যাঁ। বলতে শুরু করবেন না এখন। নেই। এই যে এটি দেখছেন, এটা আমার বাবার জীবনের প্রথম পুরস্কার। তখন বিএফজে ছিল একমাত্র সংস্থা যারা ফিল্ম আর্টিস্ট, টেকনিশিয়ানস বা ফিল্ম সংক্রান্ত বিভিন্ন স্ট্রিমে ওরা পুরস্কার দিতেন। এরা হিন্দি, বাংলা দুটো ভাষার ছবির ওপরই ওরা পুরস্কার দিতেন। তো বাবা পেয়েছেন প্রথম নতুন জীবন ছবিতে 66 সালে এই পুরস্কারটি পাওয়া। এইটি পেয়েছিলেন বালুচরি ছবিতে, তবে এটা আমার একটু মানে অসতর্কতায় একটু নষ্ট হয়ে গেছে। যাই হোক, কোনো রকমে একটু স্মৃতিটুকু বাঁচিয়ে রেখেছি। তারপর 1968 সালে বালুচরি ছবির জন্য আবার এই গানটি পান, এই পুরস্কারটা বিএফজে, এটাও বিএফজে। 1972 সালে পেয়েছেন স্ত্রী ছবিতে সেই বিখ্যাত গান খিড়কি থেকে সিংহদুয়ার, এটাও তখন বিএফজে অ্যাওয়ার্ড উনি পেয়েছিলেন। কারণ এটা অনেকেই জানেন না এই ব্যাপারটা, খেলার পুতুল। ভুজবরণ কন্যা ছবি উনি পেয়েছেন 1993। কি গান ছিল মনে আছে? ভুজবরণ কন্যার গানটা আমার ঠিক মনে নেই, কারণ ওটা একটা ছিল আপনার রূপকথার গল্পের উপর বেস করা আর কি। হ্যাঁ, এটাও তরুণ মজুমদারের ছবি। কথা ছিল। তখন হেমন্তবাবু মারা গেছেন, কারণ তরুণবাবু সব ছবিতেই হেমন্তবাবু সুর করতেন। এটা পাপিলারি সুর করেছিল। কথা ছিল এটা ওড়িয়া বাংলা ডবল ভার্সনে তোলা হয়। 93 পরে 94 এটা পেয়েছিলেন। এও তরুণ মজুমদারের ছবি। আবার গোড়া থেকে বলবেন। এটা তৎকালীন সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। উনি যে কবছর ছিলেন, উনি এই ফিল্ম আর গানের পুরস্কার একটা ওনার ছিল। তাতে উনি রাগ অনুরাগ ছবিতে 75 সালে শ্রেষ্ঠ গীতিকার, এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে এই পুরস্কারটি পান। একটু ফেড হয়ে গেছে ছবি, এটা সার্টিফিকেটটা, তাহলে লেখাগুলো আছে। রাগ অনুরাগ ওনার নিজের কাহিনীতে নিজের গান লেখা। এইটি এটা ওয়েস্ট বেঙ্গল যিনি দিশারি অ্যাসোসিয়েশন থেকে দিয়েছেন, হংসরাজ ছবির। এটাও দিশারি জীবন মরণ, এটাও দিশারির মাদার ছবিতে। মানে একই ছবির জন্য দুদিন একজন সংস্থা থেকে পেয়েছেন। এটা বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি ফুলেশ্বরী ছবিতে। কথা ছিল, লাঠি। আচ্ছা, উনি মাইকেল মধুসূদন পুরস্কার পেয়েছিলেন। এটা কোনো পার্টিকুলার ফিল্মের জন্য না, এটা আলাদা একটা সাম্মানিক। না, মাইকেল মধুসূদন পুরস্কার এখানেই দিয়েছিলেন। মাইকেল মধুসূদন পুরস্কারটা এটা একটা সাম্মানিক ব্যাপার, এটা গীতিকার হিসেবে, একটা গীতি কবিতা হিসেবে। ওরা পার্টিকুলার কোনো ফিল্ম হিসেবে দেন না, ওরা একটা সাম্মানিক এটা দিয়েছিলেন। এটা দিশারি দিয়েছিলেন ভালোবাসা ভালোবাসা ছবিটি। এটা বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি মাদার, এটা বাংলা চলচ্চিত্র সন্ধি ছবি। এটা প্রতিশোধ ছায়া ছবি। এটি স্ত্রী, খেলার পুতুল। মানে একই ফিল্মে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম দিয়েছে। অভিমান ছায়া ছবি, ভালোবাসা ভালোবাসা। এটা মিলন তিথির জন্য নটরাজ পুরস্কার। এটা জানি সেই বিখ্যাত গান অমর সঙ্গী, বাংলা চলচ্চিত্র পুরস্কার সমিতি থেকে দিয়েছে। এটাও ভালোবাসা ভালোবাসা। এটা অমর শিল্পী কিশোর কুমার, এটা কিন্তু নন ফিল্ম গানে, মানে আধুনিক গান। অমর শিল্পী কিশোর কুমার ওই গানটার জন্য দিয়েছিলেন। এটা দালাল ছবির জন্য। এটা আছে দিশারি তুমি কত সুন্দর, শুভকামনা। এটা হচ্ছে সম্পর্ক, উজ্জ্বলাক পুরস্কার, খেলার পুতুল। এটা ঋত্বিক ঘটক পুরস্কার পেয়েছিলেন বাংলা ভালোবাসা ছবির জন্য। এটাও ঋত্বিক ঘটক পুরস্কার তুমি কত সুন্দর ছবিতে। এটাও ঋত্বিক ঘটক পুরস্কার ন্যায়দণ্ড ছবিতে। বড়ুয়া পুরস্কার পেয়েছেন সিংহদুয়ার ছবিতে, এটা ভালোবাসা ভালোবাসা ছবিতে।
এটা ছিল আর্ট ফোরাম বলে একটি সংস্থা দিয়েছিল প্রতিশোধ ছবিতে। এটা আর্ট ফোরামের আমার তুমিতে লেখার জন্য। এটা হাওড়া আর্ট ফোরাম সমর্পিতা ছায়াছবির জন্য। এটা সিনেকালচার থেকে দিয়েছিল মিলন তিথি ছবির জন্য। বিভিন্ন সংস্থা থেকে কিছু সম্মানপত্র যেগুলো দিয়েছেন তার কয়েকটি আমি রাখতে পেরেছি, তার কিছু তার থেকে দু একটা আমি রেখেছি। দেখাচ্ছি এইগুলো দিয়েছেন সব একটা ক্লাব থেকে, এই কথা রাখতে পেরেছি। আরো অনেক ছিল, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, সব রাখতে পারিনি। এটা উনি চলে যাওয়ার পর আমাদের ওখানে একটি ওনার শিল্পী মহল থেকে একটি স্মরণ সভা করেন, তার একটা কন্ডোলেন্স। এটা দিয়েছিলেন আমার বাবা যে স্কুলে পড়তেন, সালকে এস হাই স্কুল। বাবা মারা যাওয়াতে ওখান থেকে এই শোকবার্তাটি পাঠায় স্কুলের তরফ থেকে, বাবার পুরনো স্কুল। এগুলো সব বিভিন্ন সংস্থা থেকে সম্বর্ধনা। এটা হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার ওনাকে দেওয়া হয়েছিল প্রিয়তমা মনে রেখো গানের জন্য। হেমন্ত মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার। এগুলো সম্বর্ধনা, সব শ্রদ্ধা হয়ে গেছে। দিয়েছে রেনেসাঁস ক্লাব সিন্ধি। সিন্ধি এটা একটু পশ্চিমবঙ্গের বাইরে সিন্ধি, আমরা জানি তখন বিহার ছিল, ওখান থেকে এরা দিয়েছিল। এটা আমাদেরই লোকাল ক্লাব। এটা আমার দাদু মারা যেতে, দাদু যে সংস্কার সভাপতি ছিলেন, ওরা একটা শোকবার্তা পাঠিয়েছিলেন আমার দাদু কান্তভূষণ বন্দ্যোপাধ্যায়। মূর্তিটি দেখছেন, এটি আমার দাদু স্বর্গীয় শ্রী কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার কিছু সার্টিফিকেট আমি দেখালাম। ওনার নিজের হাতে গড়া এই সরস্বতী মূর্তি, উনি নিজে মূর্তি তৈরি করতেন, ছবিও আঁকতেন। এই মূর্তির একটা ফটোগ্রাফ খুঁজে বার করতে হবে। আমি ভাবলাম কলেজে ডিগ্রি নিল, সে ছবিটা দেবো তো, মধ্যে আসছে। এই ছবিটি দেখছেন বাবা যখন প্রথম কলেজ থেকে যখন ডিগ্রি নিয়ে এলো, বাবার স্কটিশ চার্চ কলেজে পড়তেন। সেই স্কটিশ চার্চ কলেজ থেকে বেরোবার পর বাবার বন্ধুদের সঙ্গে এই ছবিটি তোলা। তখনকার দিনে সেই কোট পরে টুপি মাথায় ডিগ্রি নেওয়া একটা ছিল। আমাদের বাড়িতে ফাংশন হতো অনেক বড় বড়, তাতে আলপনা বন্দ্যোপাধ্যায় গান গাইছেন। এটি সুপ্রভা সরকারের সঙ্গে। আমি বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু বাবু কাকা, ওরা একটি এই ফাংশনে তোলা সব এই দুটো। আচ্ছা, এইগুলো দেখাচ্ছি সব আমার পিসমশাইয়ের ছবিতে। বাবা যখন যার হাত ধরে প্রথম ফিল্ম লাইনে ঢুকলেন, সেই শুটিং এর কিছু ফটোগ্রাফ। এটা দেখুন ঘুম ছবির মহরত। ঘুম ছবিতে তখনকার আর্টিস্ট যারা ছিলেন, অনেককেই আমি চিনি না, তাদের কিছু অংশ এখানে দেখাচ্ছে। এটা ঘুমের মহরত। এখানে আমি দেখতে পাচ্ছি শোভা সেন আছে, সন্ধ্যা রানী আছেন, এই আমার পিসমশাই প্রযোজক সরোজ মুখার্জি, আমার দাদু কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার পিসিমা সহজবাবু স্ত্রী আর কি বাসন্তিকা মুখার্জি, আমার পিসিমার দুই মেয়ে, এই বড়দি আর ছোটদি। এইটাও ঘুমের মহরত। আমি সব আর্টিস্টদের আমি ঠিক চিনতে পারছি না। এখানে হচ্ছে না ছবিতে দেখুন তারাশঙ্কর কাহিনী, তারাশঙ্কর বাবু বসে আছেন,
নাচ জহর গাঙ্গুলি, সন্ধ্যা রায়। আচ্ছা, তারা নায়ের একটা মজা হচ্ছে ওনার মানে কাহিনীকার ছিলেন তারাশঙ্কর, পরিচালকও ছিলেন তারাশঙ্কর, দুজনেই বন্দ্যোপাধ্যায়। তার কাহিনীকার তাই জন্য লেখা হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর ইনি হচ্ছেন পরিচালক শ্রী তারাশঙ্কর। উনি আর বন্দ্যোপাধ্যায়টা লিখতেন না। ইনি আমার বাবা, তখন কম বয়স, আমার পিসমশাই, আমার দাদু। এইটা আর এইটা ঘুম ছবি রেকর্ডিং হচ্ছে। এটা মিউজিক ডিরেক্টর বিজন পাল, আলপনা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখানে দেখুন অর্কেস্ট্রা হচ্ছে। এখানে অর্কেস্ট্রা মানে তখন সব নামী দামি তাদের দুজনকে খুব নাম করা বাদ্যযন্ত্রীকে আমরা দেখতে পাচ্ছি। একজন হচ্ছেন শ্রী রাধাকান্ত নন্দী, আরেকজন হচ্ছেন কাজী অনিরুদ্ধ। এত বাদ্যযন্ত্রের মধ্যে এনারা বিখ্যাত বাদ্যযন্ত্রী। ওই রেকর্ডিং এর সময় ওরা বাজাচ্ছেন, গিটার বাজাচ্ছেন কাজী অনিরুদ্ধ, তবলায় শ্রী রাধাকান্ত নন্দী। এটি বাবা প্রথম যখন বোম্বে যান দোলনা ছবিতে আমার কথা শিশির ধোয়া ছবি গানটি লতাজিকে তোলাচ্ছেন, সেই এটা বম্বে স্টুডিও। এটা দেখায়, এটা খুব সম্ভব বিলম্বিত লয় ছবিতে শুটিং এর সময় বিখ্যাত গান এক বৈশাখে, সেটা। এটা একটি ইদানিংকালের ছবিতে সমিত ভঞ্জ, আরতি ভট্টাচার্য। এটা আমার বাড়িতে তখনকার দিনে সব জলসা হতো, তাই আমার বাড়ি উঠোনেই সব বিভিন্ন তখনকার যুগের সব শিল্পীরা যারা ছিলেন, সতীনাথ মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য, শচীন গুপ্ত, উৎপলা সেন, ডক্টর ভূপেন হাজারিকা, দিলীপ সরকার, সুপ্রভা সরকার, তরুণ বন্দ্যোপাধ্যায়, বিনয় অধিকারী। এই ফাংশনের অবসরে আমার বৈঠকখানায় সব ওনারা বসতেন, গল্প টল্প করতেন। সেই অবসরকালে তাদের আর্টিস্টদের নিয়ে কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি। ডক্টর ভূপেন হাজারিকা, দিলীপ সরকার, তরুণ বন্দ্যোপাধ্যায়, আলপনা বন্দ্যোপাধ্যায়, আমার দাদু, বাবা, প্রখ্যাত সাংবাদিক আশিস তরুণ মুখার্জি। এখানে একজন একটা মুহূর্তে সতীনাথ মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায় দুজনে একটা মুহূর্ত অন্য বাড়ির বৈঠকখানায় রয়েছে। এটা দেখুন, এটা তো জানেনি, এনার সঙ্গে তো আলাদা করে পরিচয় তো করার কিছু নেই। এই মানে পুলক বন্দ্যোপাধ্যায় মান্নাদের কম্বিনেশন তো পাতায় পাতায় আছে। এই যে এটা বোম্বেতে একটা বাংলা ছবির রেকর্ডিং করতে গিয়েছেন প্রখ্যাত শিল্পী কিশোর কুমার, সুরকার অজয় দাস। এটা আমার বাবার দাদামশাই ও দিদিমা, বাবা নিজের হাতে তোলা ছবি। আর এই ছবিগুলো দেখছেন, বাবার ফটোগ্রাফি একটা হবি ছিল, এগুলো বাবার হাতে তোলা ছবি। এগুলো তার মধ্যে কয়েকটা দেখাচ্ছি আপনাকে। এইখানে দেখুন সব শিল্পীরা রয়েছেন, এখানে লতা মঙ্গেশকর, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, ধনঞ্জয় ভট্টাচার্য। আচ্ছা, এখানে একটা বলে রাখি, এই ভি বালসারা প্রথম বাংলা গানে সুর দেন আমার পিসমশাই এই ছবি রাতের অন্ধকারেতে, এবং তাতে গান গেয়েছেন আশা ভোসলে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়। এবং আমার পিসমশাই প্রথম হেলেনকে নিয়ে আসে কলকাতায় তার রাতের অন্ধকারের ছবিতে আশা ভোসলের গানে একটা লিপ দিত। সে গানটা অদ্ভুত ছিল, চিনাই দো ওয়াইনি চীনে ভাষা জানো কি। সেই থেকেই বালসারাজির সঙ্গীত জীবন, কলকাতার সঙ্গীত জীবন শুরু। এটা এখানে আশা দিয়ে এসেছিলেন ওই রাতের অন্ধকারের ছবি গানে রেকর্ডিং করতে। এসব ফাংশনে গিয়ে গিয়েছিলেন বাইরে, সেখানে গাড়ি খারাপ হয়েছিল। এখানে অনেকেই রয়েছেন, শ্যামল মিত্র আছেন, সুপ্রভা সরকার আছেন, প্রতিমা মুখার্জি আছেন, আরো সব অনেককে দেখা যাচ্ছে। এদের এটা একটা রেকর্ডিংয়ে লতাজি এসেছিলেন, কল্যাণজি, অসিত সেন, ভূপেন হাজারিকা, বাবা, কানন। এটা দেখুন মহানায়ক উত্তম কুমার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে। এখানে একটি অনুষ্ঠানে
সব খেতে বসেছেন। এই উত্তম কুমার, ওনার স্ত্রী গৌরী দেবী, আমার বাবা, ইনি হচ্ছেন প্রখ্যাত সুরকার নচিকেতা ঘোষ। আর এনাকে চিনবেন কিনা আমি বুঝতে পারছি না। ইনি হলেন সেই প্রখ্যাত জাদুকর পিসি সরকার সিনিয়র। তার সঙ্গে বাবার যোগাযোগ ছিল, ওনার বাড়িতে এটা তোলা। এরা তো চিনতেই পাচ্ছেন মহানায়কের সঙ্গে। এটাও ফাংশন আমাদের শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়। আচ্ছা, এইটা দেখুন, বাবা আমাদের পাড়াতে একটি ফাংশন অর্গানাইজ করেছিলেন। এটা একটা বিরল ছবি। এখানে বড় বড় আর্টিস্ট রয়েছেন, বাবা রয়েছে। ইনি হচ্ছেন সবাই চেনাবার ইনি সেই বিখ্যাত কুমার শচীন দেব বর্মন, ধনঞ্জয়বাবু, সতীনাথবাবু, মানবেন্দ্রবাবু, এইটি কানন। এটা তো আলাদা করে আর দেখাবার কিছু নেই। আচ্ছা, এইতে দেখুন, এটাও একটি শুটিংয়ের অবসরে মহানায়ক সুপ্রিয়া দেবী আর বাবা। এই ছবিটা দেখা, এই ছবিটা তখন তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধার্থ বাবুর আমলে একটি অনুষ্ঠান হয়েছিল মহাজাতি সদনে। তা ওখানে বাবা গিয়েছেন, বাবা আর কিছু ওখানে গান বাজনা হয়েছিল, বাবার গানও গিয়েছিলেন ওখানে কিছু আর্টিস্ট। তা সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং এখনকার মন্ত্রীরাও রয়েছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সী রয়েছেন, আমাদের সুব্রতবাবু রয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একটা গ্রুপ ছবি, এখন বাবাকে দেখা যাচ্ছে। এটা চলে যাই বোম্বেতে এবার। এটা হেমন্তবাবু গীতাঞ্জলিতে, হেমন্তবাবুর স্ত্রী বেলা দেবী, বাবা। এটাও ওনার সঙ্গে ওনার ফ্যামিলি আছে এখানে। রানু, ওনার মেয়ে রানু। এই আমার আত্মীয় ছিলেন, আমার মানে খুবই ঘনিষ্ঠ আমাদের, আমরা দাদু বলতাম, মানে দ্বিজেন কাকা, হেমন্ত মুখোপাধ্যায় বাবা। এটা ওনার বাড়িতে। ইনি হচ্ছেন প্রখ্যাত হিরো, তখন বোম্বেতে খুব নাম করেছিলেন, প্রদীপ কুমার। এটা প্রদীপ কুমারের বাড়িতে বাবারই তোলা ছবি। এটা আশাজির সঙ্গে, হেমন্তবাবুর সঙ্গে। আবার দেখা যাচ্ছে যে এই মহানায়কের বাড়িতে দোল, এটা দোলে খাওয়া দাওয়া হচ্ছে। সুপ্রিয়া দেবী, বাবা, মহানায়ক রয়েছেন। এই ছবিটা দেখুন, এটাও বাবা অর্গানাইজ করেছেন। এটা আমাদের হাওড়াতে একটা বিরাট ফাংশন হয়েছিল, অল নাইট ফাংশন। তাতে একটু দেখতে পাচ্ছেন প্রখ্যাত শিল্পী চারজনকে চেনাতে হবে না, হেমন্তবাবু, গীতা দত্ত, মুকেশ, মান্নাবাবু রয়েছেন, বাবা। ইনি হচ্ছেন তখনকার দিনের কৌতুক অভিনেতা অজিত চট্টোপাধ্যায়, আর ইনি সংস্থার একজন মেম্বার। নিতে পারেন। এটা ইদানিংকালে একটি ছবির মুনমুন সেন আশাজির সঙ্গে একটা রেকর্ডিং। আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে।
তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়, জীবনে যা গৌরব হয় মরণেও নেই পরাজয়। চোখের স্মৃতির মণিদ্বীপ মনের আলোয় কবু কি নেভে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। দুজনেই দুজনাতে মুগ্ধ, দুজনার রূপে কত সুন্দর, দুজনার গীতালির ছন্দে তন্ময় দুজনার অন্তর। এর কাছে স্বর্গ সুধার বেশি আছে মূল্য কি আর, এর কাছে স্বর্গ সুধার বেশি আছে মূল্য কি আর। অমর দেবতা সেও তাই প্রেমের কাঙাল পেয়েছি ভেবে, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম, এরি নাম প্রেম। ললিতা গো, ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময়ে সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা। ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে।
নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না যাব না, ও ঘাটে জল আনিতে যাব না যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু
আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি কাছে এসেছি কে প্রথম কে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি প্রথম চেয়ে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি দেখেছি কে আগে কে দিয়েছে কারণ রাগে কে বাদে সাহারা দেখেছি কে আগে কে দিয়েছে সারা কারণ রাগে কে গদি সাহারা তুমি না আমি প্রথম কাছে এসেছি প্রথম দেখেছি কিছুতেই পাই না ভেবে প্রথম ভালোবেসেছি তুমি না প্রথম কথা দিয়েছি দুজনার এ দুটি হৃদয় করে নিয়েছি শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া শুরু হলো কবে এত চাওয়া পাওয়া একই অনুভবে একই গান গাওয়া কে প্রথম মন হারানো স্রোতে ভেসেছি এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায়
রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা হাত যায় বিফলে, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপি রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলি আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, মা গো সে কি তুমি।